সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শশাঙ্ক বর, প্রভাষক, ইতিহাস বিভাগ, নিজামুদ্দিন ডিগ্রি কলেজ, গৌরনদী, বরিশাল। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব ইতিহাস প্রথম পত্র থেকে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনামল সম্পর্কে কিছু কথা। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই লর্ড উইলিয়াম বেন্টিং সম্পর্কে জেনেছ, কেননা ইনি ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসনামলে যে কয়েকজন শক্তিমান শাসক শাসন কার্য পরিচালনা করেছিলেন তাদের মধ্যে অন্যতম। তাকে একজন প্রজাদরদী শাসকও বলা যায়, একজন সংস্কারবাদী শাসকও বলা যায়, একজন নারী বান্ধব শাসকও বলা যায়, একজন কুসংস্কার বিরোধী শাসকও বলা যায়। তোমরা যে নামেই তাকে, যে অভিধায় অভিহিত করো না কেন, তাকে ছোট করা হবে না। যদিও প্রত্যেক ইংরেজ শাসকের মনস্কামনা ছিল ইংরেজ শাসনামলকে বৃদ্ধি করা বা সাম্রাজ্যকে আরও প্রসারিত করা, শাসক হিসেবে তাদের এ দাবি বা এ প্রচেষ্টা থাকবে, এটাই স্বাভাবিক। তবে সাম্রাজ্যবাদী সেসব শাসক থেকে বেন্টিং সাহেব কিছুটা ভিন্ন প্রকৃতির। তো কেমন ভিন্ন প্রকৃতির তোমাদের নিশ্চয়ই জানা আছে। ভারতবর্ষে প্রাচীনকাল থেকেই একটি কুসংস্কার প্রচলিত ছিল। কুসংস্কারটি হচ্ছে, যদি কোনো স্বামী মারা যেত, সেই স্বামীর চিতায় স্ত্রীকেও পুড়িয়ে মারা হতো। এই প্রথাটাকে বলা হতো সতীদাহ প্রথা। অর্থাৎ স্বামীর চিতায় স্ত্রীকেও পুড়িয়ে মারার যে বিধান, এই বিধানটি প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে প্রচলিত ছিল। যারা পুড়িয়ে মারত তারা নিশ্চয়ই নৃশংস কাজ করত, এটা বলার অপেক্ষা রাখে না। কেননা কোনো মেয়ে বা কোনো মানুষ স্বইচ্ছায় কখনো আগুনে ঝাঁপ দেয় না, তাকে নির্ঘাত ধরে বেঁধে জোর করে পুড়িয়ে মারা হতো। তো যখন পোড়াতো তখন বাদ্য বাজনা বাজাতো, যাতে তার চিৎকার পার্শ্ববর্তী মহিলাদের কানে যে ভীতির সঞ্চার না করে। অনেক জায়গায় দেখেছি বা শুনেছি তাদেরকে বিভিন্ন নেশাগ্রস্ত করানো হতো। যাই হোক, এই সতীদাহ প্রথা আবার দুই ভাগে বিভক্ত ছিল। একটা ভাগ হচ্ছে সহমরণ, অর্থাৎ বাড়িতে বসে যদি কোনো স্বামী মারা যায়, তার স্ত্রীও বাড়িতে আছে, সেই স্ত্রীকে সাথে সাথে স্বামীর চিতায় পুড়িয়ে মারাকে বলা হতো সহমরণ, মানে সহকারে, স্ত্রীকে সহকারে যে মরণ। আর অনুমরণ ছিল আর একটা বিষয়, জানার বিষয়। অনুমরণ হলো কোনো স্বামী যদি বিদেশে গিয়ে মারা যায়, যখন যেদিন সংবাদ আসবে সেই দিনই তার বাড়িতে থাকা স্ত্রীকেও পুড়িয়ে মারা হতো। অর্থাৎ একাকী একটা চিতায় উঠিয়ে বাড়িতে চিতা বানিয়ে তাকে পুড়িয়ে মারা হতো। যেহেতু বিদেশে স্বামীর অনুকরণে এখানেও একটা চিতা বানিয়ে সেই চিতায় তাকে পুড়িয়ে মারা হতো, এই জন্য এর নাম দেওয়া হয়েছিল অনুমরণ প্রথা। তাহলে সহমরণ আর অনুমরণ, এটা তোমাদের আসতে পারে পরীক্ষায়।
গুরুত্বর সাথে জেনে নেও বা বাড়িতে বসে পড়বে। তো এই ঘৃণিত প্রথার বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিবাদ করেন রাজা রামমোহন রায়, ভারতীয় উপমহাদেশের প্রথম আধুনিক পুরুষ তাকে বলা হয়। তিনি অত্যন্ত রুচিশীল এবং বিবেকবোধ জাগ্রত ছিল তার সঙ্গে সাথ দেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এই দুইজনের আন্দোলনের ফসল হচ্ছে এই সতীদাহ প্রথা উঠিয়ে দেওয়ার আইন প্রণয়ন। তো যখন তারা আন্দোলন করেন তখন এই দেশে শাসক ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং সাহেব। তিনি এই আন্দোলনকে সমর্থন দিলেন এবং অবশেষে 1829 সালে ভারতবর্ষ থেকে সতীদাহ প্রথা আইন করে উঠিয়ে দিলেন। ফলে হাজার বছরের কালো যে অধ্যায় সেটার জবনিকাপাত হলো এই আইনের ফলে। এজন্য ভারতীয় হিন্দু নারীরা লর্ড উইলিয়াম বেন্টিংকে ধন্যবাদ দিতেই পারেন। সেই সঙ্গে রাজা রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরও ধন্যবাদ পাওয়ার যোগ্য ব্যক্তি। তাহলে সতীদাহ প্রথা সম্পর্কে তোমরা জানতে পারলে। লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে আরো একটি ঘৃণিত প্রথা ছিল, সেটা হলো গঙ্গায় শিশু সন্তান বিসর্জন। তোমরা বলতে পারো এটা আবার কেমন? এটা হচ্ছে, তোমরা জানো হিন্দুরা জলের দেবী হিসেবে গঙ্গাকে মান্য করে থাকে। নদীতে গঙ্গা থাকে, জলে গঙ্গা থাকে। গঙ্গা দেবীকে খুশি করার জন্য তারা প্রথম সন্তানকে জলে নিক্ষেপ করে হত্যা করত, মা গঙ্গাকে দান করত। এই লর্ড উইলিয়াম বেন্টিং এর কানে এই নিষ্ঠুর প্রথার সংবাদ গেলে তিনি এরও একটা আইন করেন বিরুদ্ধে, যাতে এই ঘৃণিত প্রথা উঠে যায়। ফলে ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ শিশুর অকাল মরণ রোধ হয়। এরপর আরো একটা গুরুত্বপূর্ণ সংস্কার আইন পাশ করেন, সেটা হলো কন্যা শিশু হত্যা বন্ধ আইন। কিরকম? ভারতবর্ষে তখন প্রচলিত ছিল, বা দরিদ্র অনেক জনগণ বা হিন্দু ধর্মের নীতি নৈতিকতায় থাকতে পারে যে কন্যা সন্তানকে অমঙ্গলজনক মনে করত। এই জন্য জন্মগ্রহণ করার পরে ভবিষ্যতের বিপদের কথা চিন্তা করে তাকে গলা টিপে হত্যা করত তার আত্মীয় স্বজন বা পিতা বা অন্যান্য পরিজন যারা ছিল। এই জঘন্য কথাও বেন্টিং সাহেব উঠিয়ে দেন। তাহলে তোমরা বলতে পারো যে কত গুরুত্বপূর্ণ সংস্কার আইন প্রণয়ন করেছিলেন এই বেন্টিং সাহেব। হ্যাঁ, এই জন্য আমরা বেন্টিং এর কাছে ভারতীয় উপমহাদেশের লোকজন চিরকৃতজ্ঞ, এবং অনাদিকাল পর্যন্ত এই কৃতজ্ঞতা বোধ জাগ্রত থাকা উচিত আমাদের হৃদয়ে। যাই হোক, এরপরে উনি একটা অসাধ্য সাধন করেন তার আমলে। কি অসাধ্য সাধন করেন? সেটা হলো ভারতবর্ষ থেকে ঠগীদের দমন করেন। তোমরা বলতে পারো ঠগী কারা? ঠগ শব্দের অর্থ জোচ্চোর বা প্রতারক। তো এইরকম ভারতবর্ষে এক শ্রেণীর প্রতারক ডাকাত দল ছিল, তাদের বলতো ঠগী। এরা সারা ভারতবর্ষ জুড়ে এদের পদচারণা ছিল, এবং বিরাট বনের ভিতরে এরা আস্তানা গেড়ে সেখান থেকে ডাকাতি কার্যক্রম পরিচালনা করত। তো এদের বুঝে উঠা যেত না এদের সম্পর্কে, কারণ এরা সন্ন্যাসী সাধুর বেশ ধরে
বা অন্যান্য ভিক্ষুকের বেশ ধরে বা বৈরাগী সন্ন্যাসিনীর বেশ ধরে এরা ঘুরে বেড়াতো দিনের বেলায়, আর সুযোগ পেলেই পথিমধ্যে গলায় রশি দিয়ে পেঁচিয়ে পথিককে হত্যা করে বা পিটিয়ে মেরে ফেলে তাদের ধন সম্পদ টাকা কড়ি সব লুটে নিয়ে চলে যেত। তো এদের দৌরাত্ম্য বহুদিন ছিল, আকবরের আমলে ছিল, জাহাঙ্গীর আমলে ছিল, শাহজাহানের আমলে ছিল, অর্থাৎ মোগল পিরিয়ড থেকে শুরু করে ইংরেজ আমলেও ছিল। তো এই লর্ড উইলিয়াম বেন্টিং সাহেব কি করলেন, কর্নেল স্লিম্যান নামক এক ইংরেজ সেনাপতিকে দায়িত্ব দিলেন এই ঠগীদেরকে দমন করার জন্য। তো কর্নেল স্লিম্যান কি করলেন, ফেরিঙ্গিয়া নামক এক ঠগীকে যে কোনোভাবে গ্রেপ্তার করতে পারলেন এবং তার কাছ থেকে ঠগীদের সাংকেতিক ভাষা রপ্ত করে সমগ্র ঠগী দস্যুদের আস্তানা অনুসন্ধান করে খুঁজে বের করে ফেলে। ফলে একে 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 সব আস্তানা তারা গুড়িয়ে দিতে সক্ষম হয়। এইভাবে ভারতবর্ষ থেকে চিরতরে ঠগীদের দমন করা সম্ভব হয়। তাহলে আমরা কি দেখতে পাই, এই লর্ড উইলিয়াম বেন্টিং সাহেব ভারতবর্ষের হাজার বছরের কুসংস্কার, সতীদাহ প্রথা উঠিয়ে দেন। এরপরে শিশু হত্যা বন্ধ করেন। এরপরে যে কাজটা করেন, ঠগীদের দমন করেন। এরপর আরো কি করেন, শিশু কন্যা গলা টিপে হত্যা করতো সেটাও বন্ধ করেন। এই যে লর্ড উইলিয়াম বেন্টিং সাহেব, তিনি আরো একটি কাজ করেন, সেটা হলো ভারতবর্ষে ওনার আমল থেকে প্রতি বছর 1 লক্ষ টাকার শিক্ষা খাতে উন্নয়ন করার ঘোষণা দেন। তো তোমরা বলতে পারো স্যার 1 লক্ষ টাকা মাত্র, তো তোমাদের এটা বুঝতে হবে 1829 সাল, আজ হলো 2020 সাল, তাহলে 200 বছর বা তারও বেশি, বা 200 বছরই ধরি, 200 বছর আগে 1 লক্ষ টাকা মানে অনেক কিছু। এখনকার সময়ে কোটি কোটি টাকা। তো সেই টাকা তিনি এদেশের শিক্ষার উন্নয়নে ব্যয় করার ঘোষণা দেন এবং ব্যয় করেন। এই উইলিয়াম বেন্টিং সাহেব এর হাত ধরেই ভারতে কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। মেডিকেল কলেজ, এটা ভাবা যায়? ইনি কলকাতাতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন এবং ভারতবর্ষে ইনি প্রথম কি করেন, ইংরেজি ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন এবং ইংরেজি ভাষা মাধ্যমে জ্ঞান বিজ্ঞান চর্চার পথ উন্মুক্ত করেন। তো এখন কথা হলো, এর আগে তোমরা প্রশ্ন করতে পারো রাষ্ট্রভাষা কি ছিল? এর আগে মুঘল আমলে রাষ্ট্রভাষা ছিল ফার্সি। তোমরা বলতে পারো, আবার বলতে পারো যে ফার্সি কোন ভাষা, কোন দেশের ভাষা?
ফার্সি হলো পারস্যের ভাষার নাম, পারস্যের বর্তমান নাম ইরান। ইরানের ভাষার নাম হলো ফার্সি। আর ফরাসি ভাষা হলো ফ্রান্সের ভাষা। ফরাসি আর এটা পার্সি বা ফার্সি, বুঝে গেছে? তো উনি সেই মুঘল আমলের ভাষা উঠিয়ে দিয়ে ইংরেজি ভাষায় জ্ঞান বিজ্ঞান চর্চা বা শিক্ষা গ্রহণের নির্দেশ দেন। সেখান থেকে শুরু হয়ে যায় ইংরেজি মাধ্যমে লেখাপড়া। তো এর একটা কুফলও ছিল, সেটা হলো এতদিন যারা ফরাসি ভাষায় ফার্সি ভাষায় লেখাপড়া করছে বা ফার্সি ভাষা শিক্ষা করছে, তারা উচ্চ রাজকাজে নিযুক্ত ছিল, কিন্তু এখন ইংরেজি ভাষায় যদি দাপ্তরিক কাজ করা শুরু হয়, তখন তাদের পক্ষে ইংরেজিতে কথা বলা, ইংরেজিতে হিসাব করা বা ভাব বিনিময় করা সম্ভব ছিল না, থাকলো না। এর জন্য অনেক 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 কর্মচারী, তৎকালীন বনেদি ঘরের লোকজন বিপদে পড়ে যায়। তদস্থলে ইংরেজি জানা হালকা শিক্ষিত, অল্প শিক্ষিত ব্যক্তিরা, এদেশীয়, তারা বিভিন্ন চাকরি বাকরি পাওয়া শুরু করে। এর ফলে পট পরিবর্তন দেখা দেয়। তো এখন কথা হলো, লর্ড উইলিয়াম বেন্টিং সাহেব ভারতবর্ষ থেকে যে কুসংস্কারগুলো চিরতরে বিতাড়িত করে, সেটা ভারতীয় ইতিহাসে কিন্তু স্বর্ণাক্ষরে লেখা আছে, যা ভারতবাসী কখনোই ভুলবে না। তো এই যে লর্ড উইলিয়াম বেন্টিং, ইনি প্রশাসনিক সংস্কারও করেন। সেটা কেমন? তার আমলেই তিনি কয়েকটি জেলাকে একত্র করে একটি বিভাগে রূপান্তরিত করেন এবং ওই বিভাগকে পরিচালনা করার জন্য একজন বিভাগীয় কমিশনার নিযুক্ত করেন। ইনি প্রথম জুরি, মানে আদালতে জুরি নিয়োগ করেন। ইনি প্রথম আদালতে ভারতীয়দের নিয়োগ দান করেন। তাহলে দেখা যায় প্রশাসনিক ক্ষেত্রেও গতিময়তা আনেন, বিচার বিভাগেও উনি গতিময়তা আনেন, বিকেন্দ্রীকরণ করেন। এইভাবে ভারতবর্ষকে যুগোপযোগী করার জন্য বা জনগণের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য উনি অনেকগুলো কাজ সম্পাদিত করেন। তো আজকে আমরা আলোচনার শেষে এই ক্লাসের একটু সংক্ষিপ্ত সারাংশ তোমাদের সামনে উপস্থাপন করব, যদি তোমরা ভুলে না গিয়ে থাকো। সেটা হলো, ভারতবর্ষের যে সকল শাসক ছিল, অর্থাৎ ইংরেজদের পাঠানো, তাদের ভিতরে প্রজাদরদী শাসক রূপে লর্ড উইলিয়াম বেন্টিংকে আমরা পরিচিত করাতে পারি। কেননা তার হাতেই ভারতবর্ষের হাজার বছরের অন্ধকার দিক, সতীদাহ প্রথা উঠিয়ে দেওয়া সক্ষম হয়েছিল। তার হাতেই উঠে যায় শিশু হত্যা, তার হাতেই উঠে যায় তোমার কন্যা শিশু হত্যাকে গলা টিপে মেরে ফেলার মতন জঘন্য প্রথা। তিনি ভারতবর্ষকে ঠকিমুক্ত করে একটা স্বচ্ছ বা একটা সুন্দর ভারত গড়ার কাজ সম্পন্ন করেন। তিনি ভারতবর্ষে প্রতি বছর শিক্ষা খাতে 1 লক্ষ টাকা দান করা শুরু করেন রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে। তিনি ভারতবর্ষে ইংরেজিকে
রাষ্ট্রভাষা হিসেবে চালু করে, দাপ্তরিক ভাষা। এই বেন্টিং সাহেবই জুরি সদস্য নিয়োগ করেন আদালতে। এই বেন্টিং সাহেবই কয়েকটি জেলাকে দিয়ে একটি বিভাগ হিসেবে বিভাগে পরিণত করেন। এইভাবে উনি ভারতের উন্নয়নে উনি নিজেকে সঁপে দেন, আর এভাবেই উনি ভারতবাসীর হৃদয়ে স্থান করে নিতে পারছেন। তো আমরা শ্রদ্ধার সাথে তাকে আজও স্মরণ করব এবং অনাদিকাল পর্যন্ত করে যাব। তো সকল শিক্ষার্থীকে আমি আমার আন্তরিক প্রীতি ও স্নেহ জানাচ্ছি। তোমরা এই করোনাকালে বাড়িতে থাকবে, যতদূর সম্ভব বাড়িতে থেকে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করবে। প্রয়োজনের অতিরিক্ত সময় বাইরে ব্যয় করবে না, অযথা ঘোরাঘুরি করবে না। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবে, আর যখনই বাসায় আসবে বা বাড়িতে আসবে তখনই হাত ধৌত করবে, কারণ হাতের মাধ্যমে আমরা এটা ওটা ধরি, সেখানে করোনা ভাইরাস লেগে থাকতে পারে। সেই করোনা ভাইরাস মুক্ত করার দায়িত্ব আমাদের নিজেদেরই পালন করতে হবে, এজন্য হাত ধুতে হবে। আর প্রতিদিন সকাল বিকাল অন্ততপক্ষে গরম পানি দিয়ে গরগল করতে হবে অথবা চা পান করতে হবে। তো এইভাবে আমরা করোনামুক্ত থাকব এবং দেহকে সুস্থ সুন্দরভাবে গড়ে তুলব। তো সেই প্রত্যাশা রেখে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।